আসসালামু আলাইকুম। সুশীলা কার্কি উনি কোনো নোবেল বিজয়ী নন, উনি কোনো বিশ্ববিখ্যাত ব্যক্তিও নন। উনি কোনো নোবেল প্রাইজ পাননি, শান্তিতেও পাননি, অর্থনীতিতে পাননি, অন্য কোনো সেক্টরেই পাননি। উনি কে আসলে? সুশীলা কার্কিটা আসলে কে? 2024 সালে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়, যেটাকে জেনজির গণঅভ্যুত্থান বলা হয়, জেনজির বিপ্লব বলা হয়, আরও অনেক কিছু বলা হয়, বা এখন যেটা জামাতের বিপ্লব হিসেবে পরিচিত, জুলাই বিপ্লব জামাতের বিপ্লব হিসেবে পরিচিত। সেই বিপ্লবের পরে বাংলাদেশে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে সবাই পীর, হুজুর অনেক কিছু বলে অভিহিত করেন, যার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, যিনি চাইলে বাংলাদেশকে পুরা পৃথিবীর স্বর্গরাজ্য বানাতে পারেন। তো সেই একটা অভ্যুত্থানের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, বা ক্ষমতায় এনে বসিয়ে দেওয়া হয়, বা ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানে ডক্টর ইউনূস অন্য কারো মেটিকুলাস প্ল্যানে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেন। ঠিক নেপালেও এরকম একটা ভয়ঙ্কর রকম জেনজির বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে তৎকালীন সরকার তারা পালিয়ে যায়, এবং সুশীলা কার্কি নামে এক ভদ্র মহিলা ওনাকে ক্ষমতায় বসানো হয়। তো ডক্টর ইউনূস আর ওই সুশীলা কার্কির মধ্যে পার্থক্য হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় বসেই ক্ষমতাকে মানে নিজের ক্ষমতাকে, নিজের আয়েস, নিজের প্রতিষ্ঠানকে আর্থিকভাবে বিভিন্নভাবে লাভজনক করার জন্য এবং বিভিন্ন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান পাওয়ার জন্য উনি ব্যস্ত হয়ে পড়েন। উনি নির্বাচন নিয়ে কথা বললে উনি ওনার উপদেষ্টা পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ধানাই বানাই করতেন। সুশীলা কার্কি এসেই প্রথম যে কথাটা বললেন, তিনি নির্বাচনের একটা সময় নির্ধারণ করে দিলেন। আর তিনি জেনজি বা ডক্টর ইউনূস যাদেরকে জুলাই যোদ্ধা বলে বা জুলাই যোদ্ধা বলে মাথায় তুলছে, সুশীলা কার্কি ওদের কাউকে পাত্তা দিলেন না। পাত্তা না দিয়ে ওদেরকে বললেন, তোমরা তোমাদের পড়ালেখায় ফিরে যাও, দেশের কি করতে হবে সেটা আমরা করে দিচ্ছি, তোমাদের দাবি দাবা আমরা জানি, বুঝার পরে আমরা এটা করে দিচ্ছি। ডক্টর ইউনূস কি বললেন, ওদেরকে রাস্তায় নামিয়ে দিলেন, মব করতে দিলেন। যদি মব করতে গিয়ে তারা যদি ব্যর্থ হয়, তাহলে সাথে পুলিশ দিলেন, সেনাবাহিনী দিলেন, যা যা দেওয়া দরকার দিলেন, অর্থাৎ মব করার জন্য বা সারা দেশকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনূস দিলেন। আর সুশীলা কার্কি ওদের সকলকে বললেন, তোমরা তোমাদের কাজে যাও, যেটা করেছো শেষ। সুশীলা কার্কি দেশের কর্তৃত্ব নিলেন এবং কর্তৃত্ব নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে গেলেন। দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, সুশীলা কার্কি দেশকে ভালোবাসেন, দেশের কিছু দিতে চেয়েছেন, আর ডক্টর ইউনূস দেশ থেকে নিতে চেয়েছেন এবং দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তো সুশীলা কার্কি, বাংলাদেশেও নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, ওদের নির্বাচন মার্চে। তো সুশীলা কার্কিকে যখন নির্বাচন নিয়ে বলা হয়, অনেকেই প্রশ্ন তুলছে নির্বাচন আদৌ প্রয়োজন আছে কিনা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। প্রায় 25 থেকে 30 জন জেনজির এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানে যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না, অর্থাৎ তারা বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই জেনজিদেরকে পাত্তা দিচ্ছে না। জেনজিরা যা বলছে কোনো কিছুকেই তারা গ্রাহ্য করছে না। তারা নির্বাচন তারা দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। এটাই হচ্ছে রাইট ডিসিশন। বাংলাদেশের যে জুলাই যোদ্ধা, এই জুলাই যোদ্ধা সমন্বয়ক পুরো জিনিসটাকে বাংলাদেশ থেকে ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করে দিয়ে বাংলাদেশকে নতুন সরকারের দায়িত্ব হবে সেই বাংলাদেশকে নতুন করে করা। আর একটা জিনিস মনে রাখতে হবে, জিয়াউর রহমানের কথা। জিয়াউর রহমান যদি সেদিন কর্নেল তাহেরকে যদি বেশি গুরুত্ব দিতেন, উনি যদি শেখ মুজিবের হত্যাকারীদেরকে যদি দেশে পাশে রাখতেন, তাহলে জিয়াউর রহমান যে 4.5 বছর ছিলেন, সেই 4.5 বছর বা 4 বছর উনি ক্ষমতা থাকতে পারতেন না, এবং উনি একটা দক্ষ প্রশাসক হয়ে উঠতে পারতেন না। তার সেই কঠোর ডিসিশন তাকে একজন সেরা রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তুলেছে, বা সেরা প্রশাসক হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত যদি বিবেচনায় নেওয়া হয়, জিয়াউর রহমান ছিলেন সেরা প্রশাসক। আর সুশীলা কার্কি তার দেশকে যে সঠিক পথে নিয়ে গেছেন, হয়তো নেপাল এটা সুবিধা ভোগ করবে, কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশকে যে দুঃস্বপ্নের বাংলাদেশে পরিণত করেছেন, জামাত সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার হচ্ছে জামাত সরকার, সেই জামাত সরকার বাংলাদেশে যে দুঃস্বপ্নের বাংলাদেশে পরিণত করেছে, সেটার পরিণতি বাংলাদেশকে জানি না কতদিন দিতে হয়। ধন্যবাদ।